আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় আইন শিক্ষার্থী বন্ধুরা, স্কুল অফ হক ইউটিউব চ্যানেলের আরও একটি লেকচারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম ল অফ কন্ট্রাক্টের পারফরমেন্স বিষয়ে সেকশন 37 থেকে আমরা বেশ কতগুলো সেকশন পড়েছি। পারফরমেন্স কিভাবে করতে হবে, কে করবে, জয়েন্ট প্রমিস যখন থাকবে তখন কিভাবে করবে, এবং কোনো একটা পক্ষ যদি প্রমিসরকে তার অব্লিগেশন থেকে এক্সকিউজ করে দেয় তাহলে সেই ক্ষেত্রে বাকি প্রমিসর যারা থাকবে তাদের ক্ষেত্রে কি হবে, এই সমস্ত বিভিন্ন বিষয় আমরা প্রিভিয়াস যে লেকচারগুলো ছিল সেগুলোতে আলোচনা করেছি। আজকে আমরা পারফরমেন্সের আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের পারফরমেন্স অফ কন্ট্রাক্ট এখানে যে বিষয়গুলো থাকছে, আমরা আগেও বলেছিলাম যে একটা কন্ট্রাক্ট হয়ে গিয়েছে, এখন এটা পারফরমেন্সের প্রশ্ন যখন আসছে তখন কোন সময়ে পারফর্ম করব, কোন স্থানে সেটা পারফর্ম করব, কন্ট্রাক্টের যে প্রমিসটা ছিল সেটা প্রতিপালন করব কোন স্থানে এবং কোন সময়ে। এখন এই ক্ষেত্রে প্রথম যে কথাটি আছে সেকশন 46-এ, ইফ দ্য প্রমিসর ইজ টু পারফর্ম দ্য প্রমিস উইদাউট অ্যাপ্লিকেশন বাই দ্য প্রমিসি, এখানে প্রমিস লেখা আছে, এটা প্রমিসি হবে, বাই দ্য প্রমিস অ্যান্ড নো টাইম ফর পারফরমেন্স ইজ স্পেসিফাইড ইন দ্য কন্ট্রাক্ট। যদি এমন হয় যে প্রমিসর তার পারফরমেন্সটা যেটা চুক্তির অধীনে তার যা করার সেটা করবে এবং সেই ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশনের দরকার হবে না প্রমিসের দিক থেকে, অর্থাৎ আমি প্রমিস করলাম যে আমি তোমার বাসাটা মেরামত করে দিব, কিন্তু আমি যে বাসাটা মেরামত করে দিব যার সাথে আমি প্রমিস করেছি ওই দিক থেকে কোনো অ্যাপ্লিকেশন আসার দরকার নাই, তার বলার দরকার নাই যে তুমি বলেছিলা বাসাটা তুমি মেরামত করে দিবে তাহলে মেরামত করে দিয়ে যাও, অর্থাৎ প্রমিসের দিক থেকে কোনো অ্যাপ্লিকেশন করার দরকার নাই। এরকম করে যদি কোনো কন্ট্রাক্ট হয় সেই ক্ষেত্রে প্রমিসর কখন সে এটা পারফর্ম করবে সেই ক্ষেত্রে বলা হয়েছে সময়টা কি, সময়টা হচ্ছে উইদিন এ রিজনেবল টাইম। আর রিজনেবল টাইমের ব্যাপারটা আমরা আগেও বলেছি যে কোনটা রিজনেবল না, যুক্তিসঙ্গত কোনটা এবং যুক্তিসঙ্গত কোনটা না, সেটা টাইম টু টাইম সেটা ভ্যারি করবে, কেস টু কেস ভ্যারি করবে, সার্কামস্ট্যান্স অনুযায়ী সেটা ডিপেন্ড করবে কোনটা রিজনেবল না। এখন যদি হয় একটা সার্টেন ডে যদি স্পেসিফাই করা থাকে, চুক্তি যেটা হয়েছে সেখানে উল্লেখ করে দেওয়া আছে একটা নির্দিষ্ট দিনের কথা, কিন্তু দিনের মধ্যে ওই দিনের কোন সময়ে চুক্তিটা প্রতিপালন করতে হবে সেই কথাটা বলে দেয়া নাই, সেই ক্ষেত্রে কখন করবে এটার উত্তর দেওয়া আছে সেকশন 47-এ। এখানে বলা হয়েছে যেই দিনের কথা চুক্তিতে উল্লেখ করে দেয়া আছে সেই দিনের ইউজুয়াল যে বিজনেস আওয়ার্স আছে, যে একটা বিজনেস আওয়ার যেমন যদি সেটা সরকারি হয় তাহলে সেটা সাধারণত 9টা থেকে 5টা, এখন 9টা থেকে 4টা, বা অর্ডিনারি যে বিজনেস আওয়ার যে সময়ে সাধারণত অফিস আদালত কোনো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা থাকে, সাধারণভাবে তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে থাকে, সেই সময়ের মধ্যে প্রতিপালন করলেই মনে করা হবে সেটা প্রতিপালন করা হয়েছে উইদিন টাইম। এর বাইরে আরেকটা বিষয় যদি এমন হয় যে ইফ দ্য পারফরমেন্স ইজ সাবজেক্টেড টু অ্যাপ্লিকেশন বাই দ্য প্রমিসি, এখানে শব্দটা প্রমিসি হবে, প্রমিস লেখা আছে, অর্থাৎ যার সাথে আমি চুক্তিটা করেছি যদি এমন হয় যে এই চুক্তিটা পারফর্ম করব, আমি আপনার বাসাটা মেরামত করতে আসব, বা এসিটা যে লাগিয়ে দিয়ে গিয়েছি আমি চুক্তি করেছিলাম যে আপনার এসিটা সার্ভিসিং করে দেওয়া যাবে 6 বছর 7 বছর 10 বছর পর্যন্ত সার্ভিসিং করে দেওয়া হবে, একটা এগ্রিমেন্ট হলো। এখন সার্ভিস যে করে দিব, কিছু সার্ভিস আছে রুটিন সার্ভিস, যেমন আমি প্রতি 6 মাস পরে পরে বা জুলাই মাসের 1 তারিখে আসবো, জানুয়ারি মাসের 1 তারিখে আসবো, কথার কথা আমি সার্ভিসিং করে দিয়ে যাব, এরকম ফিক্সড থাকতে পারে। আর একটা হতে পারে আবেদনের ভিত্তিতে, তাহলে চুক্তিটা যদি এমন হয় যে ওই ব্যক্তি যে ব্যক্তি এসি ব্যবহার করছে সেই ব্যক্তি যখন আবেদন করবে, প্রমিজি সে যখন আবেদন করবে তখন সে গিয়ে এসিটা সার্ভিসিং করে দিয়ে আসবে, এই ধরনের যদি কন্ট্রাক্ট হয়, অর্থাৎ প্রমিজির দিক থেকে আবেদনের ভিত্তিতে প্রমিসর তার প্রমিস পারফর্ম করবে, এরকম যদি হয় তাহলে প্রমিসিকে আবেদন করতে হবে যে এইটা আপনি করে দিয়ে যান, এবং আবেদন সে করবে যে সেখানে আবেদনে অবশ্যই উল্লেখ থাকতে হবে একটা রিজনেবল, একটা প্রপার প্লেস উইদিন বিজনেস আওয়ার্স, প্লেসটাও হতে হবে একটা প্রপার প্লেস এবং সেটা হতে হবে একটা বিজনেস আওয়ার। যদি এমন হয় যে এখন দেখা গেল যে যেটা দিয়ে গিয়েছে এসিটা সেটা বললো রাত 12টার সময় 1টার সময় এসে তুমি এটা ঠিক করে দিয়ে যাবা, তাহলেও হবে না, আবেদন করতে হবে, প্রমিসে আবেদন করেছে কিন্তু আবেদনে যে সময়ের কথা উল্লেখ করেছে সেটা রিজনেবল না এবং প্রপার না, এবং প্লেস যেটা উল্লেখ করেছে সেটাও দেখা গেলো এমন একটা প্লেসের কথা বললো সেইখানে আসলে গিয়ে ওই সার্ভিসটা দিয়ে আসা সম্ভব না, তাহলেও হবে না। অর্থাৎ আবার বলছি, দুই ধরনের পারফরমেন্স হতে পারে, একটা হলো পারফরমেন্সটা প্রমিজি আবেদন করে বলবে প্রমিসরকে যে আপনি আপনার এই প্রমিসটা পারফর্ম করেন, তাহলে
প্রমিসি যদি আবেদন করে বলতে হয় তাহলে আবেদনের মধ্যে সে বলবে প্রপার টাইম এবং প্রপার প্লেস উল্লেখ করবে। আরেকটা হলো যে আবেদনের কথা কোনো কিছু উল্লেখ নাই চুক্তিতে, যে আবেদন করার কথা উল্লেখ নাই, তাহলে সেই ক্ষেত্রে অলওয়েজ রিজনেবল টাইমের মধ্যে করবে। আরেকটা যেটা বলা হয়েছে যে ওই দিনটা উল্লেখ করা আছে কোন দিনে সেটা পারফর্ম করতে হবে, কিন্তু দিনের সময়টা উল্লেখ নাই, তাহলে সেইটা পারফর্ম করতে হবে ওই দিনের অর্ডিনারি ইউজুয়াল যে বিজনেস আওয়ার থাকবে, ব্যবসায়িক যে সময়টা থাকবে সেই সময়ের মধ্যে পারফর্ম করতে হবে। এরপরে আরেকটা প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে সেকশন 49। আজকে এখানে যে বিষয়গুলো বলছি এগুলোর থেকে সাধারণত ব্রড কোয়েশ্চেন খুব একটা থাকবে না, যদি কোনো একটা প্রশ্নের সামান্য ছোট একটা লেজ থাকতে পারে। বেসিক্যালি যে প্রিলিমিনারি কোয়েশ্চেনগুলো যেটা থাকে, এমসিকিউ কোয়েশ্চেনগুলো থাকে বিভিন্ন সময়, সেগুলো থাকতে পারে এখান থেকে। If the promisor is to perform the promise without application by the promisee and no place for performance is specified in the contract, it is the duty of the promisor to apply to promisee to fix a reasonable place and perform the promise accordingly. এখানে বলা হলো যে চুক্তিটা হয়েছে সেই চুক্তির ক্ষেত্রে এরকম বলা নাই যে প্রমিসি আবেদন করলে প্রমিসর তার প্রমিসটা পারফর্ম করবে, বলা নাই, এবং সেই ক্ষেত্রে কোন জায়গায় পালন করবে সেটা বলে দেওয়া নাই, এবং কোনো জায়গার কথা বলা নাই কোন জায়গায় গিয়ে এই প্রমিসটা পারফর্ম করবে। যদি অবস্থা এমন হয় তাহলে প্রমিসর যে প্রমিসটা পারফর্ম করবে সেই প্রমিসিকে বলবে যে ভাই আমি তো এই কাজটা করতে চাই, করার কথা ছিল চুক্তি অনুযায়ী, আমি করতে চাই, এখন বলো কোন জায়গায় এসে কাজটা করবো। তখন সে ওই পক্ষকে তখন সে জানাবে, বলবে যে আমাকে তুমি জায়গাটা বলো, উল্লেখ করো, সেই মতন এসে আমি তোমার কাজটা করে দিয়ে যাব। এই ছিল মোটামুটি টাইম অ্যান্ড প্লেস অফ পারফরমেন্স, কোন জায়গায় এবং কোন সময়ে পারফর্ম করতে হবে এই সংক্রান্ত চুক্তি আইনের যে বিধানগুলো। এরপর আরেকটা বিষয়, ডিউটি অফ পারফরমেন্স ইন কেস অফ রেসিপ্রোকাল প্রমিস। প্রমিসগুলো অধিকাংশ ক্ষেত্রে কিন্তু রেসিপ্রোকালি হয়, পারস্পরিক হয়। যেমন বলল যে তুমি যদি আমার রেস্টুরেন্টটা এমনভাবে ডেকোরেট করতে পারো বা এমন কিছু মেনু, তুমি একটা শেফের সাথে চুক্তি করলো, শেফ বললো যে এমন কিছু আইটেম বা এমন কিছু বানাও যেখানে প্রতি সপ্তাহে এত সংখ্যক কাস্টমার আসবে বা প্রতি সপ্তাহে আমার বিজনেস হবে এত টাকার, যদি করতে পারো তাহলে মাস শেষে তোমাকে আমি তোমাকে এখানে এত টাকা বেতনের পার্মানেন্ট শেফ বা মেইন শেফ তোমাকে নিয়োগ দিব, কথার কথা এই ধরনের বললো। তাহলে ওই দুইটা বিষয়, একটা হলো এই দিক থেকে তার এই ধরনের রেস্টুরেন্টটাকে ডেকোরেট করা, অথবা এই ধরনের একটা স্পেসিফিক ডিশ তৈরি করা, মেনু তৈরি করা, এটা হলো তার দিক থেকে কাজ। পারস্পরিক অন্য দিক থেকে কাজ হলো যদি সে পারে এগুলো করার মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক কাস্টমার আসে বা নির্দিষ্ট অ্যামাউন্টের বিজনেস হয়, তাহলে ওই বিজনেস মালিক তাকে প্রধান শেফ হিসেবে নির্দিষ্ট একটা অঙ্কের বেতনে তাকে এখানে রাখবে। অর্থাৎ তার দিক থেকে একটা কাজ করা, তার দিক থেকে একটা কাজ করা, পারস্পরিক রেসিপ্রোকাল। তাহলে রেসিপ্রোকাল প্রমিসের ক্ষেত্রে প্রমিসর যে থাকবে, যে প্রতিজ্ঞা করলো আমি এটা করব, সে ততক্ষণ পর্যন্ত এটা করবে না, তার প্রমিস পারফর্ম করবে না যতক্ষণ পর্যন্ত প্রমিসই তার প্রমিসও পারফর্ম করার জন্য উইলিং অ্যান্ড রেডি, ইচ্ছুক এবং সে প্রস্তুত। যদি দেখা যায় যে সেখানে, যেমন এই উদাহরণটা থেকেই যদি বলি, আমি শেফ, আমি এরকম স্পেশালাইজড অ্যাট্রাকটিভ কিছু মেনু, কিছু ডিশ তৈরি করব বা তার রেস্টুরেন্টটাকে ডেকোরেট করব, আমি করব তখনই যখন অন্য দিক থেকে দেখব যে সেও আসলে আমাকে তার যে প্রতিশ্রুতি ছিল সে আমাকে মেইন শেফ হিসেবে নিয়োগ দিবে, সেটার জন্য সেও ইচ্ছুক এবং সে প্রস্তুত। এখন পরিস্থিতি যদি এরকম দেখা যায় যে সে আসলে প্রস্তুত না, ইচ্ছুক না, এমন বোঝা যায়, সেই ক্ষেত্রে আমি আমার প্রমিস পালন করতেও বাধ্য না। কেমন হতে পারে? যেমন দেখা গেল যে আমার সাথে সে এই ধরনের একটা অ্যাগ্রিমেন্ট করার পর কিছুদিন পরই একটা মেইন শেফ নিয়োগ দিয়ে দিল আমার সাথে, অথচ তার কথা ছিল 1 মাসের মধ্যে আমার এটা করা, এত টাকার বিজনেস যেন তার হয়। এখন আমারটা হবে কি হবে না সে দেখার অপেক্ষাই করলো না, তার আগে একটা মেইন শেফ নিয়োগ দিল, তাহলে সেই ক্ষেত্রে তো আমার এই কাজ করার আসলে কোনো অর্থ হয় না। কারণ বোঝা যাচ্ছে যে প্রমিসই তার প্রমিস, রেসিপ্রোকাল প্রমিসে তার যে পার্টটা ছিল সেই পার্টটা পারফর্ম করার জন্য সে আসলে উইলিংও না, সে আসলে প্রস্তুতও না। যদি এই ধরনের বোঝা যায় সেই ক্ষেত্রে প্রমিসর তার প্রমিস পারফর্ম করার জন্য সে বাধ্য থাকবে না। এটা বলা আছে সেকশন 51-এ। এখন কথা হলো যে অর্ডার অফ পারফরমেন্সটা কি হবে, কি আগে করবে কে পরে করবে। কারণ যখনই আমরা রেসিপ্রোকাল প্রমিসের কথা বলছি তখন তো আমারও একটা পারফরমেন্সের বিষয় আছে, আবার আমার অন্য পক্ষ তারও একটা পারফরমেন্সের বিষয় আছে। এখন কে আগে করবে কে পরে করবে, এটার ক্ষেত্রে কথা হলো যে যদি ইফ ফিক্সড বাই কন্ট্রাক্ট, যদি চুক্তিতে সুনির্দিষ্ট করে বলে দেওয়া থাকে যে ভাই তুমি কিন্তু আগে ওই শেফ তৈরি করবা, এটা করবা, এটা করবা, তারপরে হলো আমার দিক থেকে এটা করব, কে আগে করবে কে পরে করবে, এটা যদি চুক্তিতে উল্লেখ করে দেওয়া থাকে তাহলে শুড বি পারফর্মড অ্যাকর্ডিংলি,
ওইভাবেই করতে হবে। যদি উল্লেখ করা না থাকে ইফ নট ফিক্সড বাই কন্ট্রাক্ট, সেই ক্ষেত্রে অর্ডার ইন হুইচ নেচার অফ ট্রানজ্যাকশন রিকোয়ার্স, যেটা ওই পরিস্থিতিতে আসলে এই ট্রানজ্যাকশনের পরিস্থিতিটা প্রকৃতিটা বোঝাচ্ছে আসলে ওরই আগে করার কথা। যেমন আমি এইমাত্র যে উদাহরণটা দিয়েছি যে শেফ হিসাবে আমি নির্দিষ্ট একটা মেনু তৈরি করব, একটা ডিশ তৈরি করব, তারপরে এরকম করে নির্দিষ্ট একটা অ্যামাউন্টের বিজনেস হবে, তাহলে আমাকে মেইন শেফ হিসেবে নিয়োগ দিবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে শেফের কাজটা আগে, এই প্রমিসরের এই রেসিপ্রোকাল প্রমিসে এই শেফের কাজটা আগে, তার আগে করতে হবে, তারপরে শর্ত পূরণ হলে সেই ক্ষেত্রে তখন অন্য পক্ষ তাকে নিয়োগ দিবে। অর্থাৎ চুক্তিতে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকলে অর্ডার ইফ স্পেসিফিক্যালি ডিফাইন্ড ইন দ্য কন্ট্রাক্ট দ্যাট মাস্ট বি পারফর্মড অ্যাকর্ডিংলি। ইফ দ্য অর্ডার ইজ নট স্পেসিফিক্যালি মেনশনড ইন দ্য কন্ট্রাক্ট, ইন দ্যাট কেস দেন অর্ডার উইল বি অ্যাপ্লাইড হোয়াট দ্য ইউজুয়াল কোর্স অফ বিজনেস নেচার অফ দ্য বিজনেস রিকোয়ার্স। ইউজুয়ালি যে বিজনেসটা নিয়ে আমি কথা বলছি, যে কন্ট্রাক্টটা নিয়ে কথা বলছি, যে ট্রানজ্যাকশন নিয়ে কথা বলছি, ইউজুয়ালি ন্যাচারালি যা হওয়ার কথা সেই অর্ডার অনুযায়ী যে আগে করার সে আগে করবে। এই হচ্ছে উত্তর। এরপরে আমরা চলে যাচ্ছি লায়াবিলিটি অফ পার্টি প্রিভেন্টিং ইভেন্ট অন হুইচ দ্য কন্ট্রাক্ট ইজ টু টেক ইফেক্ট। এখন দেখেন এখানে বিষয়টা এরকম হতে পারে যে আমি যে কন্ট্রাক্টে বললাম একটা কন্ট্রাক্টের রেসিপ্রোকাল প্রমিস আছে, আমার দিক থেকেও কিছু করণীয় আছে, অন্য পক্ষ থেকেও কিছু করণীয় আছে। এখন আমার যে অংশটা করার সেটা যে করব, সেইটা করার বিষয়টাই অন্য দিক থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে অন্য একটা পক্ষ, ওই যে দুইটা পক্ষের মধ্যে এ এবং বি। এ হচ্ছে শেফ, বি হচ্ছে রেস্টুরেন্ট ওনার, যে এক্সাম্পলটা আগেই দিলাম কাল্পনিক। এখন দেখা গেল আমি এই ধরনের ডিশ তৈরি করব, অনেক মানুষ আসবে, নির্দিষ্ট অ্যামাউন্টের বিজনেস হবে, অনেক প্রফিট হবে। এটা করার জন্য আমি যখন করলাম, ওই যে বি যে রেস্টুরেন্ট ওনার, সে দেখা গেল মানুষকে এখানে যাতে না আসে, যাতে আমি আসলে ওই ধরনের এই সফল না হই, সেই জন্য বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করলো। এই রেস্টুরেন্টে আসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করলো, কমিউনিকেশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করলো, বা অন্যান্য ধরনের বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করলো, রেস্টুরেন্টের ভিতরে বিভিন্ন ধরনের ইনকনভিনিয়েন্স তৈরি করলো, কথার কথা। তার মানে আমি যে কাজগুলো করব, আমার যে প্রমিস, এই প্রমিস পারফর্ম করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা করছে, আমাকে প্রিভেন্ট করছে অন্য পক্ষ, চুক্তির অন্য পক্ষ। সেই ক্ষেত্রে দ্য কন্ট্রাক্ট বিকামস ভয়েডেবল অ্যাট দ্য অপশন অফ দ্য পার্টি সো প্রিভেন্টেড। অর্থাৎ যাকে বাধা দেওয়া হয়েছে তার ইচ্ছার ভিত্তিতে এই চুক্তিটা ভয়েডেবল হবে। অর্থাৎ শেফ আমি, আমার ইচ্ছা তখন, তাহলে আমি এর চুক্তি হয় কন্টিনিউ করব, না হয় করব না, ভয়েডেবল। আমি চাইলে আই মে পুট অ্যান ইন টু দ্য কন্ট্রাক্ট, আমি এটাকে ভয়েড করে দিয়ে এটা শেষ করে দিতে পারি, অথবা ইফ আই ওয়ান্ট আই ক্যান কন্টিনিউ, আমি কন্টিনিউ করতে পারি। দেখি তুমি কত দূর আটকে রাখতে পারো, তারপরও মানুষজন আসবে, তারপরও বিজনেস হবে, কথার কথা। অর্থাৎ এই ক্ষেত্রে অপশন হচ্ছে যাকে প্রিভেন্ট করা হবে তার ইচ্ছার উপরে চুক্তিটা ভয়েডেবল, সে চাইলে সেটা চালিয়ে যেতে পারবে, চাইলে সে এটাকে বাতিল করতে পারে। তবে যদি সে বাতিল করেও সেই ক্ষেত্রে তার যে লস হলো, সেই লসটা তখন অন্য পক্ষ থেকে দাবি করতে পারবে। যেমন আমি বললাম আমাকে তো তুমি আর চিফ শেফ হিসেবে নিয়োগ দিলে না, প্রধান শেফ হিসেবে নিয়োগ দিলে না, কিন্তু তাতে করে আমার এই তোমার সাথে এই চুক্তিতে আসার কারণে আমার এইরকম একটা চাকরির লস হয়েছে, এই কতদিনে আমার এইরকম এত টাকার লস হয়েছে। তখন আদালত নির্ধারণ করবে কতটুকু আসলে লস হয়েছে, সেই লসটাও কিন্তু সে অন্য পক্ষের কাছ থেকে পাবে। এই কথাটাই বলা আছে সেকশন 53-তে। কারণ আমার না পারার পিছনে, ব্যর্থতার পিছনে দায়ী আসলে ওই ব্যক্তি, সে ইচ্ছে করে আমাকে ব্যর্থ করেছে। Effect of default as to that promise which should be first performed in a contract of reciprocal promise. একটা রেসিপ্রোকাল প্রমিসের ক্ষেত্রে যার আগে পারফর্ম করার কথা, অর্ডার পারফরমেন্সের কথা আমরা বলেছি, কি আগে করবে কে পরে করবে, যার আগে করার কথা সে যদি তার অংশ পারফর্ম না করে, সে যদি ডিফল্ট করে এটা পারফরমেন্সের ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? The first promisor cannot claim performance of promise of other party, and the other party can claim compensation for any loss due to non-performance of promise by first promisor. যেমন একটু আগের যে উদাহরণ, এখানে আমরা অর্ডারটা কি দেখেছিলাম, শেফের কাজটা আগে করবে, তারপরে হলো ওই কি বলে যে রেস্টুরেন্ট ওনারের কাজটা। এখন যে ব্যক্তি প্রথম করবে শেফের দায়িত্বটা, শেফ তার কাজ না করে অন্য পক্ষের কাছ থেকে পারফরমেন্স চাইতে পারে না। আবার প্রথম পক্ষ শেফ, সে যদি তার কাজটা ঠিক মতো না পালন করে, সেই ক্ষেত্রে এর কারণে অন্য পক্ষের যদি কোনো লস হয়, ইফ এনি লস অ্যারাইজ, দেখেন আদার পার্টি ক্লেম কম্পেনসেশন ফর এনি লস ডিউ টু নন পারফরমেন্স অফ প্রমিস বাই ফার্স্ট প্রমিসর। প্রথম প্রমিসরের প্রমিস পালন না করার কারণে সেকেন্ড প্রমিসর, অর্থাৎ এই প্রথম প্রমিসরের ক্ষেত্রে যিনি প্রমিসি রেস্টুরেন্ট ওনার, তার জন্য যদি কোনো লসও হয়, তাহলে লসও প্রথম পক্ষের কাছ থেকে আনতে পারবে। আবার সহজ করে বলছি, সামারি করে বলছি,
পারফরমেন্সের ক্ষেত্রে একজন আগে করবে, একজন পরে করবে। যে আগে করার কথা সে যদি না করে, তারটা যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত অন্য পক্ষের পারফরমেন্স চাইতে পারবে না। আবার প্রথম পক্ষ তারটা যদি ফেইল করে, ডিফল্ট করে, কোনো ধরনের ত্রুটি হয়, এই ত্রুটির কারণে দ্বিতীয় পক্ষ তো তখন তো আর তারটা পালন করার প্রশ্নই আসতেছে না। দ্বিতীয় পক্ষের যদি কোনো লস হয়, তাহলে সে প্রথম পক্ষের কাছ থেকে সেই লসটাও সে চাইতে পারবে, সেটার জন্য সে ক্ষতিপূরণ চাইতে পারবে। এই কথা বলা আছে সেকশন 54-এ। ইফেক্ট অফ ফেইলার টু পারফর্ম অ্যাট অ্যাগ্রিড টাইম। একটা চুক্তির যে সময় ছিল, একটু আগে আমরা আলোচনা করেছি, প্রপার টাইম, প্রপার প্লেস, যে সময়, সেই সময়ের মধ্যে যদি করা না হয়, তাহলে সেই ক্ষেত্রে চুক্তির ফলাফল কি? এখানে তখন কয়েকটা জিনিস দেখতে হবে। টাইম ইজ অফ এসেন্স অফ দ্য কন্ট্রাক্ট। অধিকাংশ ক্ষেত্রে এরকম থাকে, বলে দেওয়া থাকে চুক্তিগুলো, খেয়াল করে দেখা যায় এরকম একটা আলাদা একটা প্যারাগ্রাফই থাকে, সেখানে বলে দেওয়া থাকে টাইম ইজ দ্য এসেন্স অফ দ্য কন্ট্রাক্ট। বলা থাকে যে টাইম কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, যা বলছি, যে টাইম বলছি সেই টাইমেই করতে হবে। যদি এসেন্স অফ দ্য কন্ট্রাক্ট হয়, কন্ট্রাক্ট বিকামস ভয়েডেবল এট দ্য অপশন অফ দ্য প্রমিসি। আর এই সময়ের মধ্যে যদি প্রমিস পারফর্ম করতে না পারে, তাহলে প্রমিসির ইচ্ছার উপর ডিপেন্ড করবে, সে চাইলে এটাকে ভয়েড করে দিতে পারে, চাইলে সে চালিয়েও যেতে পারে। এখন যেমন ধরেন যে আপনার যেটা হরহামেশা হয়ে থাকে, বাংলাদেশ থেকে 5,000, 10,000, 20,000, 50,000 পিস সোয়েটার নিবে, কম্বল নিবে। এখন শীত প্রধান একটা কান্ট্রিতে নিবে, আমাকে যে সময়ে অর্ডার দিয়েছে সেই সময়ে যদি আমি সময় মতো এটা দিতেই না পারি, এটা দিতে যদি সামার চলে আসে, আমার এখানে এলসি হলো না, এখানে যে বিল অফ ল্যাডিংয়ের জাহাজ ভাড়া করার কথা ছিল সেগুলো হলো না, যে কোনো সমস্যাই হোক, আমি যদি সময় মতো এগুলো পৌঁছাতে না পারি চুক্তির টার্মস অনুযায়ী, তাহলে সেই ক্ষেত্রে আসলে ওখানে পাঠানো না পাঠানো কোনো কাজে আসে না। তাহলে এই ধরনের যদি কোনো কিছু হয়, সময় মতো না করতে পারে, টাইম ইজ দ্য এসেন্স অফ দ্য কন্ট্রাক্ট, এবং ওই টাইমের মধ্যে পারফর্ম করতে ফেইল করেছে, তাহলে সেই ক্ষেত্রে অন্য পক্ষ তখন চাইলে চুক্তিটা বাতিল করতে পারে, আবার চাইলে সে কন্টিনিউ করতে পারে। আর যদি টাইম ইজ নট অফ এসেন্স, টাইম ইজ নট এসেন্স অফ দ্য কন্ট্রাক্ট, সময়টা এখানে গুরুত্বপূর্ণ বিষয় না, তাহলে সেই ক্ষেত্রে কন্ট্রাক্টটা ভয়েডেবল হবে না, কন্ট্রাক্ট ডাজ নট বিকাম ভয়েডেবল। কিন্তু স্টিল সময় কথা তো আমি বলছিলাম একটা সময়ের মধ্যে করার জন্য, কিন্তু বলি না যে এই সময়ে করাটা দিস ইজ এসেন্স অফ দ্য কন্ট্রাক্ট, এটা বলি নাই। তাহলে সেই ক্ষেত্রে আগেরটার মতন ভয়েডেবল হবে না, ভয়েড করা যাবে না। তবে এটার জন্য যদি কোনো লস হয়, প্রমিসই লস ক্লেম করতে হবে। পার্থক্যগুলো ভালো করে বুঝতে হবে। এক নাম্বার বলেছি যে এসেন্স অফ দ্য কন্ট্রাক্ট হলে সময়ের মধ্যে সময় এই কাজটা না করলে ভয়েডেবল হয়ে যাবে, তাহলে চাইলে কেউ ভয়েড বানায় ফেলবে। আর যদি এসেন্স অফ দ্য কন্ট্রাক্ট না হয়, তাহলে সেই ক্ষেত্রে ভয়েডেবল হবে না, এটাকে ভয়েড কোনো কেউ পক্ষ করতে পারবে না। তবে সেই ক্ষেত্রে এই সময় মতো কাজটা না করার কারণে যদি প্রমিসির কোনো লস হয়, তাহলে লসের জন্য সে ক্ষতিপূরণ চাইতে পারবে। আবার দুইটা ক্ষেত্রেই, টাইম অফ এসেন্স অফ দ্য কন্ট্রাক্ট হোক বা এসেন্স অফ দ্য কন্ট্রাক্ট না হোক, যদি পরবর্তী সময়ে সময় মতো কন্ট্রাক্টটা হলো না, তারপরও সে সম্মতি দিত, আচ্ছা ঠিক আছে দাও, তারপরেও দাও, আমি নিতে রাজি আছি, যদি এই ধরনের হয়, অ্যাকসেপ্টেড ইফ পারফরমেন্স ইজ অ্যাকসেপ্টেড অ্যাট টাইম আদার দেন অ্যাগ্রিড টাইম। তোমার আমার মধ্যে যে অ্যাগ্রিড টাইম ছিল, সেই অ্যাগ্রিড টাইমের পরেও যদি পারফর্ম করে, তারপরেও যদি প্রমিস রাজি থাকে, তাহলে প্রমিসি তখন আর কম্পেনসেশনও চাইতে পারবে না, কারণ সে রাজি যেহেতু আছে, তাহলে সেটার জন্য কোনো লস ধরা হবে না এবং সে কম্পেনসেশনও চাইতে পারবে না, আনলেস হি নোটিফাইজ দ্য প্রমিসার হিজ ইন্টেনশন অফ ডুইং সো। যদি না তার ইন্টেনশনটা সে প্রমিসিকে জানায়, অর্থাৎ সময় মতো হলো না, সময় পার হয়ে যাচ্ছে, তখনও যদি আমি এটা কন্টিনিউ করি, তাহলে সাধারণত আমি তখন আর কম্পেনসেশনও চাইতে পারবো না। কিন্তু কম্পেনসেশন চাইতে পারবো যদি তার সাথে তখন আমি আবার তাকে জানাই যে দেখো তুমি কিন্তু সময় মতো দিলা না, এখনো আমি নিতে রাজি আছি, যদি তুমি এখানে এত % কিন্তু তোমার ক্ষতিপূরণ দিতে হবে। যদি এই ধরনের তাকে নোটিফাই করে তার ইন্টেনশনটা, তাহলে পাবে, না হলে সাধারণত যে সময়ে করার কথা ছিল সেই সময় পার হয়ে যাওয়ার পরও যদি করাটাকে মেনে নিলে আর ক্ষতিপূরণ চাইতে পারবে না। এই ছিল মোটামুটি আমাদের পারফরমেন্স অফ কন্ট্রাক্ট নিয়ে আমরা 4টা লেকচার করেছি। এই বিষয়গুলো ভালো করে খেয়াল করে পড়তে হবে, দেখতে হবে, এবং এক্সাম্পলগুলো মনে রাখলে খুব সহজেই বিষয়গুলো বোঝা যাবে। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই আপনাদের এই প্রশ্নগুলোর সদুত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।